লাস্ট ক্লাস থেকে আমরা স্টার্ট করতেছি সিমপ্লেক্স মেথডের বেসিক জিনিসগুলোকে, থিওরিটিক্যাল জিনিসগুলোকে বলা হইতেছিল। তো আমরা সিমপ্লেক্স মেথডের ক্ষেত্রে যেটা করব, ইনিশিয়াল অবস্থায় ইনিশিয়াল যে সিমপ্লেক্স মেথডের যে ফরমেশন করব, ফরমেশন করার ক্ষেত্রে বলা হয়েছিল যে প্রত্যেকটা ইকুয়েশনের সাথে বা প্রত্যেকটা কনস্ট্যান্ট ইকুয়েশনের সাথে একটা করে স্ল্যাগ ভেরিয়েবল অ্যাড করতে। আমাদের তিনটা ভেরিয়েবল ছিল, তিনটা ইকুয়েশন ছিল কনস্ট্যান্ট ইকুয়েশন। তিনটা ইকুয়েশনের সাথে তিনটা স্ল্যাগ ভেরিয়েবল, x1 লেস দেন ইকুয়াল 4 ছিল, তার সাথে একটা x3 অ্যাড করে ইকুয়াল সাইন, ইকুয়ালিটি করা হচ্ছে। ইনইকুয়ালিটি গুলোকে আমরা ইকুয়াল ফর্মে নিয়ে গেছিলাম। তো এই ফর্মটাকে বলা হচ্ছিল অগমেন্টেড ফর্ম। তো অগমেন্টেড ফর্মের সলিউশন বের করার জন্য আমরা ইনিশিয়াল যেটা করব, 0 কে আমরা ইনিশিয়াল কর্নার পয়েন্ট ফিজিবল সলিউশন ধরে নিব। তাহলে 0 যেহেতু ধরে নিচ্ছি, তাহলে দেখো x1 এর ভ্যালু 0, x2 এর ভ্যালু 0। তাহলে x1 এর ভ্যালু যদি 0 হয়, x2 এর ভ্যালু যদি 0 হয়, x3 এর ভ্যালু হচ্ছে 4, x4 এর ভ্যালু হচ্ছে 12। যে 4 12, এইটা 0 এইটা 0, তাহলে x5 এর ভ্যালু হচ্ছে 18। তাহলে আমরা প্রথমে কর্নার পয়েন্ট ফিজিবল সলিউশন যদি ধরে নেই, তাহলে আমরা ভেরিয়েবল গুলার মান পাবো 0 0 4 12 18। এখন আমরা অপটিমালিটি টেস্ট করব, দেখা যাবে যে এটা অপটিমাম না, বিকজ মুভিং অ্যালং আইদার এজ ফ্রম 0 0 ইনক্রিজিং z, মানে এই 0 0 পয়েন্ট থেকে 0 6 এর দিকে গেলেও z এর ভ্যালু ইনক্রিজ করে, রাইট সাইডে 4 0 এর দিকে গেলেও z এর ভ্যালু ইনক্রিজ করে, উপরে গেলে z এর ভ্যালু 30, ডানে গেলে z এর ভ্যালু 12। যেহেতু z এর ভ্যালু ইনক্রিজ করতেছে, তার মানে এটা অপটিমাম পয়েন্ট না। তাহলে টেস্টটা কিভাবে হচ্ছে, নট অপটিমাম বিকজ ইনক্রিজিং আইদার নন বেসিক ভেরিয়েবল x1 or x2 increases z। তাহলে অপটিমিটি টেস্টের নিয়মটা হচ্ছে যে আমরা যে সলিউশনটা পাইলাম, এই যে 0 0 4 12 18, তাহলে এখানে যে যে ভ্যালু ভেরিয়েবল গুলার ভ্যালু 0 0 হবে তাদেরকে আমরা বলবো নন বেসিক ভেরিয়েবল। এখানে x1 আর x2 কে যেহেতু 0 ধরা হচ্ছে, তাহলে x1 আর x2 হচ্ছে নন বেসিক ভেরিয়েবল। তাহলে নন বেসিক ভেরিয়েবলের ভ্যালুকে যদি আমরা ইনক্রিজ করি, তাহলে অবজেক্টিভ ফাংশনের ভ্যালু যদি আমরা ইনক্রিজ করে, তাহলে আমরা বলবো এটা অপটিমাম না। তো নন বেসিক ভেরিয়েবলের ভ্যালু ইনক্রিজ করার ফলে যদি z এর ভ্যালু চেঞ্জ না হয়, তখন আমরা বলবো যে এটাই অপটিমাম সলিউশন। আচ্ছা, এরপর ইটারেশন 1 স্টার্ট করতেছি। ইটারেশন স্টেপ 1 হচ্ছে মুভ আপ দ্য এজ লাইং অন দ্য x2 অ্যাক্সিস। এই যে x2 এর যে অ্যাক্সিস, এই বরাবর আমরা পরের পয়েন্ট হচ্ছে 0 6। যদি 0 6 হয়, increasing x2 while adjusting other variables to satisfy the system of equations, মানে আমরা x2 বরাবর পরের পয়েন্টে মুভ করতেছি, বাকি ভেরিয়েবলের মানগুলো তাহলে ওই অনুযায়ী চেঞ্জ হবে। স্টপ when first new constant boundary 2x2 equal to 12 is reached। তার মানে দেখো, এই 0 0 থেকে এর মাঝখানে তো আর কোনো কর্নার পয়েন্ট নাই, এর পরের কর্নার পয়েন্ট হচ্ছে 0 6, যেটা হচ্ছে 2x2 equal to 12, ওই ইকুয়েশনের একটা কর্নার পয়েন্ট। Step 3, find the intersection of the new pair of constant boundaries 0 6 is the new CPF solution। এখন আমরা কিভাবে করব, যেহেতু এখন 0 হচ্ছে x1, 6 হচ্ছে x2, 0 আর 6, তার মানে এইটা হচ্ছে 0, এটা হচ্ছে 6। তাহলে দেখো x1 যদি 0 হয়, x3 ভ্যালু 4, x1 যেহেতু 0 হয়, x3 ভ্যালু 4, 2x2, x2 এর ভ্যালু যদি 6 হয়, তাহলে 2x2 ইকুয়াল টু হচ্ছে 12, তাহলে x4 এর ভ্যালু হয়ে যাচ্ছে 0। তাহলে x2 6 ধরছি, আর থার্ড ইকুয়েশন থেকে x1 এর ভ্যালু 0, x2 এর ভ্যালু 6, তাহলে এই অংশটা 0, 2 ইন্টু 6 হচ্ছে 12, তাহলে x5 হয়ে যাচ্ছে 6, x5 হচ্ছে 6। তাহলে 0 6 পয়েন্টের জন্য আমরা সলিউশন গুলো পাচ্ছি 0 6 4 0 6। তাহলে এখন নন বেসিক ভেরিয়েবল কোনগুলো হবে, যার কোএফিসিয়েন্ট হচ্ছে 0, যার ভ্যালু হচ্ছে 0, তাদেরকে আমরা নন বেসিক ভেরিয়েবল বলবো। তাহলে এখানে দেখো 0 6 পয়েন্টের জন্য x1 টা হচ্ছে নন বেসিক ভেরিয়েবল, আর x4 টা হচ্ছে নন বেসিক ভেরিয়েবল। এখন দেখো এই পয়েন্টটা অপটিমাম কিনা, অপটিমালিটি টেস্ট করবো কিভাবে, z এর ভ্যালুতে এই x1 আর x4 এর ভ্যালু ইনক্রিজ করব।
তাহলে জেড এর ভ্যালুতে x4 এর ভ্যালু নাই, তার মানে ইনক্রিজ করলে চেঞ্জ হবে না, বাট x1 এর ভ্যালু জেড এর ভ্যালুতে আছে 3x1 প্লাস 5x2, তার মানে x1 এর ভ্যালু এখনো যদি ইনক্রিজ করা হয় জেড এর ভ্যালু ইনক্রিজ করবে, যেহেতু ইনক্রিজ করতেছে তার মানে এটা অপটিমাম সলিউশন না। তাহলে এরপরে হচ্ছে ইটারেশন 2 করতেছি। স্টেপ 1 একইভাবে এর পরের যে এজ ছিল 06 থেকে এজ বরাবর 26 এই পয়েন্টে যাই। 26 পয়েন্টে গেলে 26 বরাবর যে এই লাইনটা ছিল এই লাইনটা কোথায় যে স্টপ করব, তার পরবর্তী লাইনের যে ইন্টারসেক্ট মানে এই 26 এই পয়েন্টে যে আমরা স্টপ করতেছি। এখন 26 পয়েন্টটা অপটিমাম কিনা এটা চেক করব কিভাবে? 26 এর জন্য তাহলে x1 এর ভ্যালু 2, x2 এর ভ্যালু 6, এই ভ্যালুর জন্য বাকি আমরা অন্যান্য ভেরিয়েবল গুলোর ভ্যালু বের করি। তাহলে x1 এর ভ্যালু যদি 2 হয়, x1 এর ভ্যালু যদি 2 হয় তাহলে x3 কত হচ্ছে? x3 হচ্ছে 2। যে x1 এর ভ্যালু যদি 2 হয় x3 হচ্ছে 2, x2 এর ভ্যালু যদি 6 হয় তাহলে 2x2 ইকুয়াল টু 6, x4 হয়ে যাচ্ছে 0, x4 হয়ে যাচ্ছে 0। নিচের ইকুয়েশনে x1 এর ভ্যালু 2, তাহলে 3 ইন্টু 2 মানে হচ্ছে 6, আর x2 এর ভ্যালু 6, তাহলে 2 ইন্টু 6 মানে হচ্ছে 12, 6 প্লাস 12 হচ্ছে 18, তার মানে x5 হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা সলিউশন পাচ্ছি 2, 6, 2, 0, 0। এখানে তাহলে 0, 0 যে দুইটা এই দুইটাকে আমরা বলবো নন বেসিক ভেরিয়েবল। তাহলে x1, x2, x3, x4 আর x5 হচ্ছে নন বেসিক ভেরিয়েবল। এখন নন বেসিক ভেরিয়েবলের ভ্যালু 0, 0 থেকে যদি ইনক্রিজ করি তাহলে z এর মান কি চেঞ্জ হবে? z এর মানে তো x4 আর x5 নাই, শুধু x1 আর x2 আছে। তার মানে এখন নন বেসিক ভেরিয়েবলের ভ্যালু x4 আর x5 এর ভ্যালু এগুলো যত ইনক্রিজ করা হোক না কেন z এর ভ্যালু আর ইনক্রিজ হচ্ছে না। যেহেতু ইনক্রিজ হচ্ছে না তার মানে এই পয়েন্টটাকে আমরা বলতে পারি অপটিমাম পয়েন্ট। তাহলে x1 আর x2 এর ভ্যালু যখন 2, 6 হবে এই পয়েন্টটাকে আমরা অপটিমাম পয়েন্ট বলবো। তো বুঝতে কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? অপটিমামিটি টেস্টটা বোঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, এখন যদি আমরা অগমেন্টেড ফর্মটাকে যদি এবার দেখি টেবুলার ভাবে কিভাবে সিমপ্লেক্স মেথডটা সলভ করে, এটা তো আমরা জাস্ট অ্যালজেব্রিক ভাবে সলভ করলাম আর কি। এখন টেবুলার ফর্মে সিমপ্লেক্স মেথডকে কিভাবে সলভ করা হয়, তাহলে প্রথম ইকুয়েশনটাকে আমরা z ইকুয়াল টু 3x1 প্লাস 3x2 ছিল ওইটাকে এভাবে লিখতে পারি z মাইনাস 3x1 মাইনাস 5x2 ইকুয়াল টু 0। মানে অবজেক্টিভ ফাংশনটাকে x1 আর x2 কে সবগুলোকে বাম পাশে নিয়ে আসলাম আর কি। পরের ইকুয়েশন ছিল x1 প্লাস x3 ইকুয়াল টু 4, পরের ইকুয়েশন ছিল 2x2 প্লাস x4 ইকুয়াল টু 12, 3x1 প্লাস 2x2 প্লাস x5 ইকুয়াল টু হচ্ছে 18। অবজেক্টিভ ফাংশনটাকে আমরা ইকুয়েশন ফর্মে লিখতেছি। আগে ছিল z ইকুয়াল টু 3x1 প্লাস 3x2 5x2, এইটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে ভেরিয়েবল গুলোকে নিয়ে এসে এটাকে একটি ইকুয়েশন ফর্মে লিখতেছি। দিস ইজ বিকজ উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ z। আমরা z এর একটা ভ্যালু বের করবো, এই কারণে এটা ইকুয়েশন আকারে লিখতেছি। z is playing at the role of basic variable in the equation। এখানে z টা হচ্ছে বেসিক ভেরিয়েবলের মধ্যে কাজ করবে, z এর ভ্যালুটা চেঞ্জ হবে। Why no slack variable is considered for z? Why it is a basic variable? কেন বলতে পারো? কেন স্ল্যাক ভেরিয়েবল ধরা হয় নাই, আর z এর ভ্যালুকে কেন z কে আমরা বেসিক ভেরিয়েবল বলতে পারি? কারো কি কোনো আইডিয়া আছে? স্যার ইকুয়েশনটা আগে ইকুয়াল ছিল স্যার, এই জন্য সিলেক্ট ভেরিয়েবল ধরা হয়নি। এক্স্যাক্টলি, যেহেতু ইকুয়াল সাইন ছিল এই কারণে আমরা আলাদাভাবে স্ল্যাক ভেরিয়েবল ধরতেছি না। আর জেড এর ক্ষেত্রে দেখো জেড এর এখানে রাইট হ্যান্ড সাইড কত আছে? 0 আছে না? যেহেতু জেড এর ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইড 0 আছে, তার মানে এখানে জেড এর ভ্যালু হচ্ছে 0। যদি ইনিশিয়াল সলিউশন 0, 0 ধরে করি সেক্ষেত্রে জেড এর ভ্যালুটা 0 পাচ্ছি, এই কারণে আমরা এটাকে বেসিক ভেরিয়েবল বলতে পারি আর কি। আচ্ছা দেখো, তাহলে আমরা টেবুলার ফর্মে কিভাবে সলভ করব। অ্যালজেব্রিক ফর্মটা তো আমরা বুঝতে পারছি, এই যে ইকুয়েশন আকারে যে ডেভেলপ করে এটাকে আমরা বলতেছি অ্যালজেব্রিক ফর্ম। এটা এখন টেবুলার ফর্মে যদি লিখি, দেখো জেড ইকুয়েশন নাম্বার 0, এই ইকুয়েশনটাকে আমরা 0 বলতেছি, এই ইকুয়েশনটাকে আমরা 1 বলতেছি, মানে যেভাবে ইকুয়েশন ছিল আর কি। পরেরটাকে ইকুয়েশন নাম্বার 2 বলতেছি, পরেরটাকে ইকুয়েশন নাম্বার 3 বলতেছি। তাহলে এই টোটাল 4টা ইকুয়েশন।
তাহলে জেড এর ইকুয়েশনটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 0, এরপরেরটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এরপরে ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 3। এখন আমরা এই ভ্যালুগুলো বসাই, দেখো কোফিসিয়েন্ট গুলোকে বসাবো। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। এখন শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার। শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, স্যার আমার এখানে হোস্ট দেখাইতেছে। সমস্যা নেই। আমি কি আপনারে হোস্ট বানাই দেবো এখান থেকে? আমার এনেবল করা যাইতে পারে এখন। প্রবলেম হচ্ছে না, লাগলে বলবো। z মাইনাস 3x1 মাইনাস 5x2, তার মানে z এর কোফিসিয়েন্ট হচ্ছে 1, x1 এর কোফিসিয়েন্ট মাইনাস 3, x2 এর কোফিসিয়েন্ট মাইনাস 5, বাকি x4 x3 x4 x5 নাই, এই কারণে এদের কোফিসিয়েন্ট হচ্ছে 0। তাহলে প্রথম ইকুয়েশনটা এভাবে বুঝতে পারলাম। এখন দেখো পরের ইকুয়েশনে x1 এর কোফিসিয়েন্ট 1, z নাই, তাহলে z এর কোফিসিয়েন্ট 0। মানে এই বরাবর তো বোঝা যাচ্ছে, এই বরাবর হচ্ছে z এর কোফিসিয়েন্ট গুলা, এই বরাবর হচ্ছে x1 এর কোফিসিয়েন্ট, এই বরাবর x2 এর কোফিসিয়েন্ট, x3 এর কোফিসিয়েন্ট, x4 এর কোফিসিয়েন্ট, x5 এর কোফিসিয়েন্ট। তাহলে দেখো z একবারই আছে, তাহলে z এর কোফিসিয়েন্ট হচ্ছে 1, x1 এর কোফিসিয়েন্ট হচ্ছে -3 1, আর একদম নিচেরটা হচ্ছে 3, তাহলে -3 1, পরেরটা 0, পরেরটা হচ্ছে 3। x2 এর কোফিসিয়েন্ট -5 0 2 2, -5 0 2 2। x3 এর কোফিসিয়েন্ট সেকেন্ড মানে ইকুয়েশন 1 এ হচ্ছে 1, x4 এর কোফিসিয়েন্ট ইকুয়েশন 2 তে হচ্ছে 1, x5 এর কোফিসিয়েন্ট ইকুয়েশন 3 তে হচ্ছে 1। রাইট হ্যান্ড সাইড গুলা প্রথমে ছিল 0, পরে 4 12 18। জাস্ট এটাকে আমরা টেবুলার ফর্মে লিখলাম। এখন দেখো আমরা x3 x4 x5 এই ভ্যালু গুলা আমরা স্ল্যাক ভেরিয়েবল হিসেবে অ্যাড করছি, আর ডিসিশন ভেরিয়েবল হচ্ছে x1 আর x2। তো ইনিশিয়াল নন বেসিক ভেরিয়েবল are set equal to 0, ensuring that we are starting from a corner point feasible solution and the slack variable to be the initial basic variables. তাহলে যে যার কোএফিসিয়েন্ট 0 তাদেরকে আমরা বেসিক ভেরিয়েবল বলি। তাহলে এখানে দেখো স্ল্যাক ভেরিয়েবল গুলোর ক্ষেত্রে এই জেড এর ইকুয়েশনে স্ল্যাক ভেরিয়েবলের প্রত্যেকটার কোএফিসিয়েন্ট 0, তার মানে এই জেড এর ইকুয়েশনে বা ইকুয়েশন 0 তে যেহেতু স্ল্যাক ভেরিয়েবল গুলোর কোএফিসিয়েন্ট 0, এই কারণে এদেরকে আমরা বেসিক ভেরিয়েবল বলতেছি। আর x1 আর x2 এর কোএফিসিয়েন্ট যেহেতু মাইনাস কোএফিসিয়েন্ট, এদেরকে আমরা নন বেসিক ভেরিয়েবল বলতেছি। তাহলে আমরা একইভাবে ওই যে কর্নার পয়েন্ট ফিজিবল সলিউশন ছিল 0 0 পয়েন্ট, ওই 0 0 পয়েন্ট থেকে যদি স্টার্ট করি, তাহলে 0 0 পয়েন্ট থেকে স্টার্ট করতেছি, তাহলে বাকি ভ্যালুগুলো এরকম পাওয়া যাবে 4 12 18, কিছুক্ষণ আগেই দেখলাম। সিন্স ইচ ইকুয়েশন কন্টেইনস ওয়ান বেসিক ভেরিয়েবল which has a coefficient of +1, each basic variable equals constant on the right hand side of the operation. তার মানে কি বলতেছি দেখো, এই লাইনটা আবার একটু খেয়াল করো। সিন্স ইচ ইকুয়েশন কন্টেইনস ওয়ান বেসিক ভেরিয়েবল, যেমন দেখো ইকুয়েশন 0 তে জেডটাকে আমরা বলতেছি বেসিক ভেরিয়েবল, এরপরে ইকুয়েশন 1 এ হচ্ছে x1 টা হচ্ছে বেসিক ভেরিয়েবল, ইকুয়েশন 2 তে x2 টা হচ্ছে বেসিক ভেরিয়েবল, ইকুয়েশন 3 তে হচ্ছে x1 আর x2 দুইটাই আছে, আর প্রত্যেকটার সাথে ইকুয়েশন 1 2 3 এর সাথে স্ল্যাক ভেরিয়েবল গুলো অ্যাড করা আছে। তার মানে হচ্ছে এই প্রথম যে ইকুয়েশনটা জেড এর যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে 0 0 0 থাকার কারণে x3 x4 x5 এদেরকে আমরা বলতেছি বেসিক ভেরিয়েবল, আর x1 আর x2 এর ভ্যালু একটা জিরোর পরিবর্তে অন্য কোনো কোএফিসিয়েন্ট থাকার কারণে এই দুইটাকে আমরা এখন বলতেছি নন বেসিক ভেরিয়েবল, x3 x4 x5 কে বলতেছি আমরা বেসিক ভেরিয়েবল। তারপরের ইকুয়েশন গুলোর জন্য দেখো ইকুয়েশন 1 এ x3 এর কোএফিসিয়েন্ট 1, ইকুয়েশন 2 তে x4 এর কোএফিসিয়েন্ট 1, ইকুয়েশন 3 তে x5 এর কোএফিসিয়েন্ট 1। তাহলে সিন্স ইচ ইকুয়েশন কন্টেইনস অন বেসিক ভেরিয়েবল, একটাতে হচ্ছে x3, একটাতে x4, একটাতে x5, এবং সবগুলোর কোএফিসিয়েন্ট হচ্ছে 1 প্রত্যেকটা ইকুয়েশনে, ইচ ভেরিয়েবল ইকুয়ালস কনস্ট্যান্ট অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশন। যেহেতু জাস্ট এইগুলার কোএফিসিয়েন্ট 1, তার মানে এই x3 এর ভ্যালু 4, x5 এর ভ্যালু 12,
5 এর x4 এর ভ্যালু 12, x5 এর ভ্যালু হচ্ছে 18। তাহলে আমরা এইভাবে সলিউশন পাচ্ছি, প্রথমটাকে 0 0 ধরে বাকিগুলোকে x3 এর ভ্যালু 4, x4 এর ভ্যালু 12, x5 এর ভ্যালু 18। কিভাবে ভ্যালুগুলো আসলো তাহলে বুঝতে পারলাম যে নন বেসিক ভেরিয়েবল যেগুলো তাদেরকে আমরা 0 0 ধরে সলিউশন স্টার্ট করতেছি। এখন বাকি যে বেসিক ভেরিয়েবল গুলা, ওই বেসিক ভেরিয়েবল গুলোর ক্ষেত্রে যেহেতু কোএফিসিয়েন্ট সবগুলোর 1, তার মানে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু গুলাই হচ্ছে ওই ভেরিয়েবল গুলার মান। এখন হচ্ছে কারেন্ট সলিউশনটা অপটিমাম সলিউশন না। কেন? আমরা টেবুলার ফর্ম অনুযায়ী জানি যখন নন বেসিক ভেরিয়েবল যখন যেগুলো থাকবে তাদের কোএফিসিয়েন্ট যদি নেগেটিভ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই সলিউশনটা অপটিমাম না। আমরা এর আগে যখন থিওরিটিক্যাল আলোচনা করছিলাম লাস্ট ক্লাসে, তখন কথা ছিল যে কারেন্ট সলিউশন ইজ নট অপটিমাম। কেন? এই যে x1 আর x2 নন বেসিক ভেরিয়েবলের যে কোএফিসিয়েন্ট z এর ইকুয়েশনে -3 -5, তাহলে নেগেটিভ হওয়ার কারণে এটা অপটিমাম না। যখন এটা নন নেগেটিভ নন বেসিক ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট হবে তখন সেই সলিউশনটা অপটিমাম হবে। আচ্ছা, এটাকে ফর্ম করার পরে আমরা ইটারেশন 1 এর মধ্যে যাই। ওটাকে আবার লিখছে দেখো, দ্য কারেন্ট বেসড feasible solution is optimum if and only if every coefficient of the row 0 is non-negative. তার মানে z এর ইকুয়েশনে প্রত্যেকটার কোএফিসিয়েন্টে যদি নন নেগেটিভ হয় তখন আমরা সেটাকে অপটিমাম সলিউশন বলবো। ইফ ইট ইজ স্টপ, যদি এরকম হয় তখন আমরা ইটারেশন বন্ধ করব। আদারওয়াইজ গো টু অ্যান ইটারেশন টু অবটেইন দ্য নেক্সট বেস্ট ফিজিবল সলিউশন। তার মানে z এর ইকুয়েশনে বা ইকুয়েশন 0 তে আমার কোএফিসিয়েন্ট গুলোর ভ্যালু নন নেগেটিভ আসার আগ পর্যন্ত আমাকে ইটারেশন চালায় যেতে হবে। তো এখানে আমরা যেটা দেখতেছিলাম যে ইটারেশন 0 তে x1 আর x2 দুইটার ভ্যালুই হচ্ছে নেগেটিভ আছে। যেহেতু নেগেটিভ আছে তার মানে এটা অপটিমাম সলিউশন না। এখন হচ্ছে নতুন ইটারেশন যখন শুরু করব, তাহলে নতুন ইটারেশনের জন্য আমাকে কি করতে হবে? নতুন ইটারেশনের জন্য আমার দুইটা জিনিস লাগবে। একটাকে বলা হচ্ছে এন্টারিং ভেরিয়েবল, আর একটাকে বলা হচ্ছে লিভিং ভেরিয়েবল। তো এন্টারিং ভেরিয়েবল আর লিভিং ভেরিয়েবল গুলোকে কিভাবে চিনতে হবে? ইটারেশন 1 এর ক্ষেত্রে দেখো, স্টেপ 1 হচ্ছে ডিটারমাইন দ্য এন্টারিং বেসিক ভেরিয়েবল। কোন ভেরিয়েবলটা এন্টার করবে সেটাকে আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। Entering basic variable will be the variable with the negative coefficient having the largest value. Entering variable will be the variable with the negative coefficient of the largest value. এখানে দেখো এই যে বেসিক ভেরিয়েবল কি, একটা হচ্ছে z, x3, x4, x5। তাহলে x3, x4, x5 এইখানে একটা বেসিক ভেরিয়েবল আসবে। কোনটা বেসিক ভেরিয়েবল হিসেবে আসবে? এই যে আগে যে দুইটা নন বেসিক ভেরিয়েবল ছিল x1 আর x2, এই দুইটা ছিল নন বেসিক ভেরিয়েবল। নন বেসিক ভেরিয়েবল গুলো থেকে যে কোনো একটা এই বেসিক ভেরিয়েবলের এখানে আসবে। তাহলে কোনটা আসবে? তার নিয়ম হচ্ছে যেটার ক্ষেত্রে নেগেটিভ কোএফিসিয়েন্ট হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে x1 আর x2 এর ক্ষেত্রে নেগেটিভ কোএফিসিয়েন্ট একটা হচ্ছে -3, একটা হচ্ছে -5। তাহলে কোনটা বেশি? নেগেটিভিটি কোনটার বেশি? x2 এর হচ্ছে নেগেটিভিটি বেশি, মানে -5। x5 টা হচ্ছে বেশি, মানে নেগেটিভ কোএফিসিয়েন্টটা যার লার্জেস্ট ভ্যালু হবে, তার মানে যার ভ্যালু বেশি নেগেটিভ হবে সেটাকে আমরা বলবো এন্টারিং ভেরিয়েবল। এরপরে বলা হচ্ছে পুট এ বক্স অ্যারাউন্ড দ্য কলাম বিলো দ্য কোএফিসিয়েন্ট এন্ড কল দিস এ পিভট কলাম। তাহলে যেটা এন্টারিং ভেরিয়েবল এটাকে আমরা একটা বক্স হিসাবে লিখতেছি। এই যে এটা একটা বক্স। Put a box around the column below this coefficient and call this column is pivot column. তাহলে x যেটা এন্টারিং ভেরিয়েবলের কলামটাকে আমরা পিভট কলাম বলবো। ফর এক্সাম্পল, the most negative coefficient is -5, যেহেতু x2 এর কোএফিসিয়েন্ট 5 গ্রেটার দেন হচ্ছে x1 এর কোএফিসিয়েন্ট 3, so x2 to be the changed to a basic variable, মানে x2 টা এখন এই যে বেসিক ভেরিয়েবল এই যে z, x3, x4, x5 এখানে যাবে। এখন তাহলে x3, x4, x5 এর মধ্যে লিভিং ভেরিয়েবল কোনটা হবে? লিভিং ভেরিয়েবল বের করার জন্য এই যে স্টেপ 2, স্টেপ 1 সবাই বোধহয় বুঝতে পারছো যে যেটা যার z এর ইকুয়েশনে যার নেগেটিভিটি বেশি থাকবে, মানে যেটা যত বেশি নেগেটিভ হবে ওইটাই হবে এন্টারিং বেসিক ভেরিয়েবল।
এবং এন্টারিং বেসিক ভেরিয়েবলের কলামটাকে আমরা বলবো পিভট কলাম। আচ্ছা, এখন স্টেপ 2 যদি বলি, লিভিং ভেরিয়েবলটাকে আমরা কিভাবে সিলেক্ট করব? এটার জন্য আমরা মিনিমাম রেশিও টেস্ট করতে হবে। লিভিং ভেরিয়েবলের জন্য আমাকে মিনিমাম রেশিও টেস্ট করতে হবে। দেখো টেস্টের নিয়মটা কি, পিক আউট ইচ কোএফিসিয়েন্ট ইন দ্য পিভট কলাম দ্যাট ইজ স্ট্রিক্টলি পজিটিভ। এই পিভট কলামের যে ভ্যালুগুলা স্ট্রিক্টলি পজিটিভ সেইগুলাকে আমাকে শুধু নিতে হবে। তাহলে দেখো একটা আছে 0, একটা আছে 2, একটা আছে 2। এইগুলা হচ্ছে যেটা 0 এটা তো স্ট্রিক্টলি পজিটিভ না, তাহলে -5 এটাও স্ট্রিক্টলি পজিটিভ না, এটা তো নেগেটিভ। তাহলে 0টাও স্ট্রিক্টলি পজিটিভ না, শুধু স্ট্রিক্টলি পজিটিভ আছে 2 আর 2। হচ্ছে স্ট্রিক্টলি পজিটিভ মানে জাস্ট গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান ইকুয়াল 0 না। তার মানে পিভট কলামে যে ভ্যালুগুলা স্ট্রিক্টলি পজিটিভ আছে ওই ভ্যালুগুলোকে আমাকে কনসিডার করতে হবে। তাহলে কি 2 আর 2 এই দুইটা ভ্যালু থাকতেছে। নাম্বার 2, স্টেপ 2, ডিভাইড ইচ of this coefficient into the right side entry for the same row। তাহলে একটা আছে হচ্ছে এই 2 এর জন্য রো হচ্ছে 12, তাহলে 12 কে আমরা এই 2 দ্বারা ভাগ করতেছি, এটা হচ্ছে 6। একইভাবে এই 18 কে আমরা এই 2 দ্বারা ভাগ করতেছি, 18 ডিভাইডেড বাই 2। হ্যাঁ বলো। 18 কে 2 দ্বারা ভাগ করতেছি হচ্ছে 9। আইডেন্টিফাই দ্য রো দ্যাট হ্যাজ দ্য স্মলেস্ট অফ দিস রেশিও। তাহলে 12/2 হচ্ছে 6, 18/2 হচ্ছে 9। তাহলে মিনিমাম কত? মিনিমাম হচ্ছে 6। তাহলে আইডেন্টিফাই দ্য রো দ্যাট হ্যাজ দ্য স্মলেস্ট রেশিও। তাহলে স্মলেস্ট রেশিও হচ্ছে 6। স্টেপ 4 হচ্ছে দ্য বেসিক ভেরিয়েবল ফর দ্যাট রো ইজ দ্য লিভিং বেসিক ভেরিয়েবল। তাহলে যার রেশিওটা মিনিমাম হবে সেটাই হচ্ছে লিভিং বেসিক ভেরিয়েবল। তার মানে এই যে x4 এর যে রোটা, x4 এর যে রোটা, এই রোটাকে আমরা বলতেছি লিভিং বেসিক ভেরিয়েবল। x2 এর যে কলামটা এইটাকে আমরা বলতেছিলাম পিভট কলাম, আর লিভিং বেসিক ভেরিয়েবলের যে রোটা এটাকে আমরা বলতেছি পিভট রো। তাহলে পিভট কলাম আর পিভট রো দেখো যে কোনো একটা পয়েন্টে কোইনসাইড করে। পিভট কলাম আর পিভট রো একটা পয়েন্টে কোইনসাইড করে, এই যে এই পয়েন্টটা, এই ভ্যালুটাকে বলা হচ্ছে পিভট নাম্বার। পিভট কলাম আর পিভট রো যে কোনো একটা পয়েন্টে কোইনসাইড করবে, যে পয়েন্টটাকে আমরা বলবো পিভট নাম্বার। এখন পিভট নাম্বার অনুযায়ী আমরা কিভাবে করব আর কি, এটা তো করছি। এখন দেখো পিভট নাম্বার, এখন স্টেপ 3 হবে কি, স্টেপ দিস স্টেপ ইজ টু ফাইন্ড দ্য নিউ বেসিক ফিজিবল সলিউশন। আমরা এখন কিভাবে যাব, ডিভাইড দ্য পিভট রো বাই দ্য পিভট নাম্বার। এর পরের স্টেপ হচ্ছে ডিভাইড দ্য পিভট রো বাই দ্য পিভট নাম্বার। তাহলে পিভট নাম্বার হচ্ছে 2, পিভট নাম্বার হচ্ছে 2, তাহলে এই 2 দ্বারা সবগুলোকে আমরা ভাগ করব। তাহলে 0/2 এটা হবে 0, এই 2টা হয়ে যাবে 1, এটা হবে 0, এই 1টা হয়ে যাবে হাফ, এটা হয়ে যাবে 0, এই 12টা হয়ে যাবে 6। বুঝা যাচ্ছে? স্টেপ 3 তে হচ্ছে আমরা পিভট নাম্বার পাওয়ার পরে পিভট নাম্বার দ্বারা পিভট রোকে ভাগ করব। পিভট রো সবগুলো ভ্যালুকে আমরা পিভট নাম্বার দ্বারা ভাগ করব। ফর ইচ আদার রো ইনক্লুডিং রো 0 দ্যাট হ্যাজ এ নেগেটিভ কোএফিসিয়েন্ট ইন দ্য পিভট কলাম। এই যে পিভট কলামে দেখো -5 ছিল, নেগেটিভ কোএফিসিয়েন্ট ছিল। অ্যাড দিস রো উইথ দ্য প্রোডাক্ট অফ দ্য অ্যাবসোলিউট ভ্যালু অফ দিস কোএফিসিয়েন্ট অ্যান্ড নিউ পিভট রো। এখন নতুন পিভট রো যেটা হবে সেই পিভট রোটাকে কিভাবে বের করব? x4 টা তো আমার লিভিং, তাহলে এখন এখানে x2 হবে। x2 টা ছিল এন্টারিং ভেরিয়েবল, তাহলে x4 এর জায়গায় এখানেও x2 হবে। তাহলে এই x2 এর রোটা কিভাবে হবে? x2 টা কিভাবে হবে? এই নেগেটিভ কোএফিসিয়েন্ট ইন দ্য পিভট কলামে অ্যাড দিস রো উইথ দ্য প্রোডাক্ট অফ দ্য অ্যাবসোলিউট ভ্যালু উইথ দিস কোএফিসিয়েন্ট এন্ড দ্য নিউ পিভট রো।
এই যে দেখো পিভট নাম্বার ছিল, এই যে 2টা ছিল হচ্ছে পিভট নাম্বার। তাহলে আমরা পাচ্ছি 0 1 0 হাফ 0 6। এইটা এখন নতুন পিভট রো, নতুন হচ্ছে এন্টারিং ভেরিয়েবল যেটা x2 এর রো। এখন আমরা ভ্যালুগুলো কিভাবে পাবো? ইটারেশন অনে বাকি নাম্বারগুলো দেখো, এই যে -3 ছিল, তাহলে 0 এর সাথে -3 গুণ হচ্ছে। এরপরে দেখো এই যে অন হয়েছে না, অন হচ্ছে, তাহলে অন এর সাথে এই -5 কে কাটাকাটি করার জন্য আমাকে কি দ্বারা মাল্টিপ্লাই করতে হবে? বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে +5, হ্যাঁ +5 দ্বারা মাল্টিপ্লাই করে যদি এইটার সাথে অ্যাড করি, তাহলে আমার এই ভ্যালুটা 0 হবে। আবার x2 এখন যেহেতু এন্টারিং ভেরিয়েবল বা বেসিক ভেরিয়েবল, তাহলে আমরা জানি কি বেসিক ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট গুলা কি 0 হইতে হবে। জেড ইকুয়েশনে বা ইকুয়েশন 0 তে বেসিক ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট গুলা 0 হইতে হবে। আগে দেখো বেসিক ভেরিয়েবল ছিল x3 x4 x5, এদের কোএফিসিয়েন্ট x3 x4 x5, এদের কোএফিসিয়েন্ট 0 ছিল। এখন আমার যেহেতু x2 টা বেসিক ভেরিয়েবল হয়ে যাচ্ছে, তাহলে x2 এর কোএফিসিয়েন্ট আমাকে z এর ইকুয়েশনে 0 করতে হবে। 0 করতে হলে এই ভ্যালুটা যেহেতু 1, এই ভ্যালুটা যেহেতু 1, তার মানে আমাকে এই পিভট রো কে 5 দ্বারা গুণ করে ইকুয়েশন 0 এর সাথে অ্যাড করতে হবে। তাহলে কিভাবে করব? তাহলে 0 কে 5 দ্বারা গুণ করে যদি -3 এর সাথে অ্যাড করি, তাহলে কি পাবো? -3। এই যে 0 কে অ্যাড করে, 0 কে 5 দ্বারা গুণ করে যদি -3 এর সাথে অ্যাড করি, তাহলে -3 পাওয়া যাবে। এরপর হচ্ছে 1, 1 কে 5 দ্বারা গুণ করে যদি -5 এর সাথে অ্যাড করি, তাহলে -5 + 5 মিলে হয়ে যাচ্ছে 0। এরপর এটা হচ্ছে 0, 0 কে 5 দ্বারা গুণ করে 0 এর সাথে অ্যাড করলে 0ই থাকতেছে। এরপর একটা হচ্ছে হাফ, হাফকে তাহলে 5 দ্বারা গুণ করতেছি, তাহলে 5 ইন্টু হাফ হচ্ছে 5/2। তাহলে এই 5/2 কে 0 এর সাথে অ্যাড করতেছি, তাহলে 5/2 আর 0 মিলে হচ্ছে 5/2। পরেরটা 0, তাহলে 0 এর সাথে 5 গুণ করে এই 0 এর সাথে অ্যাড করলে তো 0ই থাকতেছে। পরের ভ্যালুটা হচ্ছে 6, 6 কে 5 দ্বারা মাল্টিপ্লাই করতেছি, 5 ইন্টু 6 মানে 30, 30 প্লাস এই 0 এর সাথে অ্যাড করলে z এর ভ্যালু হয়ে যাচ্ছে 30। তাহলে z এর কলামটা, z এর রোটা বুঝতে পারছো? x2 এর রো গেল আর z এর রো গেল। প্রথমে আমরা x2 এর রোটা কিভাবে পাইলাম? পিভট নাম্বার দ্বারা, যে আগের যে পিভট রো ছিল, এই যে 0 2 0 1 0 12, এই পিভট রো কে আমরা পিভট নাম্বার দ্বারা ভাগ করছি। তাহলে 0 1 0 হাফ 0 6, পিভট রো কে প্রথমে পিভট নাম্বার দ্বারা ভাগ করছি। এরপরে জেড এর রোটা কিভাবে পাইছি? ওই যে যেটা এখন এন্টারিং ভেরিয়েবল, ওই এন্টারিং ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট কে জেড এর ইকুয়েশনে 0 করার জন্য আমার যা করতে হবে সেইভাবে আমি জেড এর ইকুয়েশনটাকে ওইভাবে ট্রান্সফার করব জেড এর রোটাকে। এখন বাকি দুইটা রো থাকতেছে, বাকি দুইটা রোর ক্ষেত্রে কি হবে দেখো, each for each other row that has a positive coefficient in the pivot column, each other row that has a positive coefficient in the pivot column, subtract from this row the product of this coefficient and the new pivot row. নতুন যে পিভট রো হবে সেই পিভট রো এর সাথে subtract from this row the product of this coefficient of the new pivot row। তার মানে হচ্ছে দেখো, বাকি যে দুইটা থাকতেছে x3 আর x5, x3 আর x5 যেখানে বেসিক ভেরিয়েবল, এইগুলোর ক্ষেত্রে যদি পিভট কলামে ভ্যালুগুলো পজিটিভ কোএফিসিয়েন্ট হয়, সেক্ষেত্রে এই যে নতুন যে পিভট রো তার সাথে সাবট্রাক্ট করতে হবে। কিভাবে দেখো, আগে দেখো এই এই কলামে এখানে কি 0 আছে, যে পজিটিভ মানে পিভট কলামের মধ্যে এই ভ্যালুটা কি 0 আছে, এই যে 0। তাহলে যেহেতু 0 আছে, তার মানে এই 0 এর সাথে আমি যাই মাল্টিপ্লাই করি না কেন, বা যেভাবেই সাবট্রাক্ট মাল্টিপ্লাই করে যেভাবেই সাবট্রাক্ট বা অ্যাড করি না কেন, এই রোটা তো যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে দেখো 1 0 1 0 0 4 এভাবে থেকে যাচ্ছে, 1 0 0 1 0 1 0 0 4 যেভাবে আছে সেভাবে থাকতেছে। এখন x5 টা দেখো, যেহেতু এখানে 2 আছে, যেহেতু এখানে 2 আছে, তাহলে এখানে নিয়ম কি হবে?
এই যে নতুন যে আমার যে পিভট রো যেটা পাইছি, নতুন যে পিভট রো x2 এর যে রোটা পাইছি, সেই x2 এর রো এর সাথে আমাকে এখন মাল্টিপ্লাই করে আমাকে সাবট্রাক্ট করতে হবে। তার মানে দেখো 3 এর সাথে 3 থেকে কি হচ্ছে দেখো, এই 1টা হয়ে যাবে, 1 এর সাথে আমরা 2 মাল্টিপ্লাই করতেছি, এখানে কি 2 ছিল না? এই যে দেখো পিভট কলামে এই ভ্যালুটা হচ্ছে 2, তার মানে এখানে তো চেঞ্জ হবে, যেহেতু এই পিভট কলামের এই ভ্যালুটা 2 আছে। তাহলে এখন নতুন যে পিভট রো যেটা আছে, সেই পিভট রো এর সাথে মাল্টিপ্লাই করে, নতুন পিভট রো এর সাথে এই ভ্যালু দ্বারা মাল্টিপ্লাই করে আমরা সাবট্রাক্ট করব। তাহলে কি করতেছি দেখো, এই 2 ভ্যালুটা 2 এর সাথে যদি এখন নতুন পিভট রো মাল্টিপ্লাই করি 2 ইনটু 1, তাহলে কত হবে? 2 হবে। তাহলে 2 ইনটু 1 যদি 2 হয়, তাহলে 2 মাইনাস 2 হয়ে যাচ্ছে 0। আচ্ছা, এরপরে এই 2 যেটা ছিল, 2 ইনটু 0 মানে হচ্ছে 0, তাহলে 3 থেকে যদি 0 মাইনাস করি তাহলে থাকবে 3। পরেরটা হচ্ছে 0, তাহলে 2 এর সাথে এই যে 0 মাল্টিপ্লাই করলে হচ্ছে 0, তাহলে 0 থেকে 0 মাইনাস করলে হচ্ছে 0। আচ্ছা, হাফকে মাল্টিপ্লাই করতেছি 2 দ্বারা, 2 ইনটু হাফ মানে হচ্ছে 1, তাহলে 0 থেকে 1 যদি সাবট্রাক্ট করি তাহলে হচ্ছে -1। 2 ইনটু 0 মানে 0, এখানে আগে ছিল 1, 1 থেকে 0 মাইনাস করলে হচ্ছে 0। এখন 18টা দেখো, এখানে ছিল 2 আর এটা হচ্ছে 6, 2 ইনটু 6 মানে হচ্ছে 12, 18 থেকে 12 সাবট্রাক্ট করলে পাওয়া যাচ্ছে হচ্ছে 6। হ্যাঁ রিশাদ, এখন বল। স্যার পিভট রোটা তো ওই যে আমাদের সেকেন্ড রোটা ছিল, মানে যেটা 2, যে ইকুয়েশনটাকে দিছিলাম এটা 2 হচ্ছে দিয়ে নতুন পিভট রো, X, এক্সট্রুডেড হচ্ছে নতুন এই নতুনটা ক্লিয়ার হচ্ছে না, নতুনটা মানে ওইটা 1 করে দিলাম, তারপরে কি নতুন পিভট রো বাকিটা পিভট রো নিব? বুঝতে পারি নাই কোশ্চেনটা, মানে x2টা কিভাবে আসলো, মানে স্যার x2 এর রোটা? আমাদের তো পিভট রোটা সিলেক্ট হইলো স্যার, হ্যাঁ মানে ওই যে 0 2 0 1 0 ইকুয়াল 12, হ্যাঁ, এটা হচ্ছে পিভট রো সিলেক্ট হয়েছে। তাহলে পিভট, এরপরে তখন 2 দিয়ে সবাইকে ভাগ করে হ্যাঁ পিভট রো আর পিভট কলাম যেখানে ইন্টারসেক্ট করছে এটা হচ্ছে 2, তাহলে এই 2টাকে আমরা বলতেছি পিভট পিভট। নাম্বার। তাহলে পিভট রোকে আমরা ওই পিভট নাম্বার দ্বারা ভাগ করে, এই যে নতুন মানে ইটারেশন 1 এর ক্ষেত্রে আমরা ওই পিভট মানে নতুন যে ইন্টারিং যে রোটা ওইটা পাচ্ছি। এই যে 0 2 0 1 0 12, এইটাকে আমরা এই যে পিভট নাম্বার দ্বারা ভাগ করতেছি। তাহলে 0 কে 2 দ্বারা ভাগ করলে 0, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, 0 কে 0 দ্বারা ভাগ করলে 0, সরি 0 কে 2 দ্বারা ভাগ করলে 0, 1 কে 2 দ্বারা ভাগ করলে হাফ, 0 কে 2 দ্বারা ভাগ করলে হাফ 0, 12 কে 2 দ্বারা ভাগ করলে 6। মানে জাস্ট পিভট নাম্বার দ্বারা এই আগের যে রো ছিল, পিভট রো ছিল, সেইটাকে ওই পিভট নাম্বার দ্বারা ভাগ করে নতুন রো পাচ্ছি। এটাই কোশ্চেন ছিল, মানে এই x2 এর রোটা কিভাবে আসছে এটা কোশ্চেন ছিল না? কি আমাদের নতুন পিভট রো? না, নতুন পিভট রো তো আমরা ইটারেশন 1 এর সবগুলা রো বের করার পরে আমরা আবার পিভট রো বের করব আর কি। ও আচ্ছা স্যার। মানে যেমন ইটারেশন 0 তে পিভট রোটা কিভাবে বের করছি, ওই যে ডিভাইড করে করে বের করছি না, পিভট কলাম বের করার পরে। পিভট রোটা তো পিভট কলাম বের করার পরে হয়। তাহলে ইটারেশন 1 এর পিভট রো আমি আবার পরে রেশিওটা দেখে হ্যাঁ রেশিও দেখে পরে বের করতে হবে। তো আমি যেটা করলাম যে এখন এন্টারিং ভেরিয়েবল x2 এর রোটাকে আমি বের করলাম। এখন এই x2 এর রোটার থেকে আমরা z এর ভ্যালু বের করব আর বাকি অন্যান্যগুলো বের করব। তাহলে z এর ভেরিয়েবল গুলোর ক্ষেত্রে কিভাবে বের করব, যেটা ইন্টারিং ভেরিয়েবল ওই z এর ইকুয়েশনে ওইটাকে আমাকে 0 করতে হবে। এই যে এটাকে আমরা 0 করতেছি, 0 করার জন্য কি করলাম, 5 দ্বারা গুণ করে, যেহেতু এই যে এটা হচ্ছে এখন নতুন মানে নতুন ইটারেশন 1 এর যে রোটা যেটা পাচ্ছি, তাহলে এইটাকে এখন 5 দ্বারা গুণ করে ওই z এর ইকুয়েশনের সাথে অ্যাড করলাম, এটা পেলাম। আর যেটা করব, যদি পিভট কলামের বাকি যে রো গুলা থাকতেছে সেই পিভট কলামের বাকি রো গুলার যদি মানে 0 থাকলে তো আলটিমেটলি যা থাকবে তাই সেম হবে, 0 দ্বারা এইটাকে এই যে
এই নতুন এই ইকুয়েশনকে 0 দ্বারা গুণ করে এই ইকুয়েশন 1 থেকে বিয়োগ করলে তো একই জিনিসই হবে, মানে সবগুলো জিরোই বিয়োগ হবে। বুঝা যাচ্ছে? এই যে এই রো যেটা ধরো, এটাকে যদি আমি 2 নাম্বার ইকুয়েশন করি, নতুন 2 নাম্বার ইকুয়েশনকে আমি এই 0 দ্বারা গুণ করে এই রো থেকে যদি বিয়োগ করি, তার মানে তোমাকে যদি এভাবে বলি, এটা হচ্ছে ইকুয়েশন 1 প্রিভিয়াস। ইকুয়েশন 1 প্রিভিয়াস থেকে যদি আমি এই যে পিভট কলামের এই ভ্যালুটা হচ্ছে 0, 0 ইনটু হচ্ছে ইকুয়েশন 2 নিউ, এরকম যদি করি তাহলে তো যেহেতু 0 দ্বারা গুণ করে এটাকে বিয়োগ করতেছি, তাহলে তো একই জিনিসই আসবে। বুঝা যাচ্ছে? কিন্তু x5 এরটা কি হচ্ছে, x5 এর যেহেতু এই ভ্যালুটা 2, x5 এর ক্ষেত্রে যেহেতু এই ভ্যালুটা 2, তাহলে এই 2 দ্বারা আমি এইটাকে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে এই ইকুয়েশন আগের 3 থাকে, তার মানে নতুন এই ইকুয়েশনটা কিভাবে হবে একটু খেয়াল করো। প্রিভিয়াস হচ্ছে ইকুয়েশন 3 প্রিভিয়াস, ইকুয়েশন 3 প্রিভিয়াস থেকে আমি মাইনাস করব বা সাবট্রাক্ট করব পিভট কলামের ওই ভ্যালুটা 2 ইনটু ইকুয়েশন 2 নিউ। বুঝা যাচ্ছে? তার মানে ইকুয়েশন 3 প্রিভিয়াস কি ছিল, এই যে 3 2 0 0 1 18, এইটা থেকে আমি মাইনাস করব এই যে পিভট কলামের যে এই 2, এই যে পিভট কলামের এই 2 ইনটু হচ্ছে ইকুয়েশন 2 নিউ। এই যে এটা হচ্ছে ইকুয়েশন 2 নতুন ইটারেশন 1 এর ইকুয়েশন 2 যেটা, সেইটার সাথে এই 2 কে মাল্টিপ্লাই করে আমি এই যে আগের পুরানো রো ইকুয়েশন 3 থেকে মাইনাস করব আর কি। তাহলে মাইনাস করলে এই ভ্যালুটা পাচ্ছে। সবাই তাহলে একটু চেক করে দেখো যে হয় কিনা। আর এই যে আলটিমেটলি x3 ওইটা ওইরকম, সেটা হচ্ছে কি ইকুয়েশন 1 প্রিভিয়াস মাইনাস হচ্ছে 0, কারণ হচ্ছে যে পিভট কলামের ওই ভ্যালুটা 0 ইনটু ইকুয়েশন 2 নিউ। তাহলে জেড বাদে বাকি দুইটা ইকুয়েশন আমরা এইভাবে পাচ্ছি। প্রিভিয়াস ইকুয়েশন থেকে ওই যে পিভট কলামের যে বাকি যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলোর সাথে নতুন ইকুয়েশন 2 এর মানে এন্টারিং ভেরিয়েবলের যে ইকুয়েশনটা তার গুণ করে আমরা পাচ্ছি। আর জেড এর ভ্যালুটা কিভাবে পাচ্ছিলাম, তাহলে জেড এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে জাস্ট উল্টা করে আর কি। নতুন যে ইকুয়েশন 2 নিউ, ওই কলামটাকে আমরা 0 করার জন্য ইনটু 5 দ্বারা মাল্টিপ্লাই করছি, 5 দ্বারা মাল্টিপ্লাই করে ওই জেড এর ইকুয়েশনের সাথে ইকুয়েশন 0 এর সাথে অ্যাড করছি। হ্যাঁ সবাই বলো। স্যার ইকুয়েশন 3 এর যদি ওইটা মানে পিভট কলামের স্যার ওইটা ভ্যালুটা যদি -2 হইতো, তখন কি স্যার আমরা যোগ করতাম? কোনটা জানো? স্যার ইকুয়েশন 3 তে ইকুয়েশন x2 এর ভ্যালু যদি স্যার -2 হইতো। না, ইকুয়েশন 3 তে মানে এটা যদি এরকম হতো যে 3x1 2x2 যদি এরকম হইতো, তাই তো? জি স্যার। না, তাতেও এখন যা করছে তাই করতাম, সাবট্রাক্টই করতাম। সবসময় মানে মানে ওইটা মানে ওই ভ্যালুটা দিয়ে গুণ করে বিয়োগ করে দিব। আমি ভাবছিলাম স্যার যে পিভট কলামটাকে স্যার মানে ওই পিভট রো বাদে পিভট নাম্বার বাদে পিভট কলামের বাকিগুলো জিরো করতেছে কিনা। না না না, জিজ্ঞেস করতেছি না। জি স্যার, থ্যাংক ইউ। এই যে দেখো আবার লাইনটা পড়ো। ফর ইচ আদার রো হ্যাজ এ পজিটিভ কোএফিসিয়েন্ট ইন দ্য পিভট কলাম, সাবট্রাক্ট ফ্রম দিস রো প্রোডাক্ট অফ দিস কোএফিসিয়েন্ট এন্ড দ্য নিউ পিভট রো। নেগেটিভ কোএফিসিয়েন্ট থাকলে তাহলে কিছুই করব না। না, নেগেটিভ, যদি নেগেটিভ কোএফিসিয়েন্ট থাকে সেক্ষেত্রে যেটা করতে হবে যে সেরকম কেস আপাতত আসবে না, সেটার ক্ষেত্রে আবার অন্যভাবে সলিউশন করতে হয়, সেটা দেখাবো। এটা আবার অন্য সিস্টেম আরেকটা। জি স্যার। আচ্ছা, এখন তাহলে ইটারেশন 1 এর টেবিলটা বুঝতে পারছো। এখন ইটারেশন 2 এর ক্ষেত্রে বলো তো তাহলে লিভিং ভেরিয়েবল কোনটা হবে, পিভট কলাম কোনটা হবে বলো তো? যে ইটারেশন 1 মানে এই টেবিলের ক্ষেত্রে এখন লিভিং ভেরিয়েবল ফার্স্ট কোনটা কলাম। হবে? কেন? কারণ হচ্ছে দেখো এইখানে জেড এর ইকুয়েশনে নেগেটিভ কোএফিসিয়েন্ট, এই যে এই দুইটা তো নন বেসিক ভেরিয়েবল, বাকি এই তিনটা তো বেসিক ভেরিয়েবল।
x2 x3 x5, এই যে বেসিক ভেরিয়েবল x2 x3 x5, এই তিনটা হচ্ছে বেসিক ভেরিয়েবল, কারণ তাদের কোএফিসিয়েন্ট জেড ইকুয়েশনে 0। নন বেসিক ভেরিয়েবল হচ্ছে 5/2 আর হচ্ছে -3, মানে x1 আর x4, এই দুটো হচ্ছে নন বেসিক ভেরিয়েবল। তাহলে নন বেসিক ভেরিয়েবলের মধ্যে যেটা সবচেয়ে নেগেটিভ তাকে আমরা কি বলবো? পিভট কলাম। তাহলে -5/2 আর -3, -3টা যেহেতু নেগেটিভ, তাহলে এইটাকে আমরা বলতেছি পিভট কলাম। আচ্ছা, এখন তাহলে এন্টারিং ভেরিয়েবল কি হবে বলো? এন্টারিং ভেরিয়েবল বা পিভট রো কিভাবে বের করব? 5/2 হবে নাকি স্যার? কারণ ওইটা তো বড়, -3 তো ছোট। -3 ছোট বলেই তো আমরা এটাকে পিভট কলাম সিলেক্ট করতেছি। এখন আমরা ওই যে ডিভাইড করে দেখবো যে কোনটা পিভট রো হবে। কোনটা দিয়ে ডিভাইড করব? যেটা স্ট্রিক্টলি পজিটিভ। তার মানে 0 0 যেহেতু, তার মানে এটা স্ট্রিক্টলি পজিটিভ না, এটাকে আমরা ডিভাইড করব না। তাহলে 1 আর 3 এই দুটো হচ্ছে স্ট্রিক্টলি পজিটিভ। তাহলে 4 কে আমরা 1 দ্বারা ভাগ করব, 3 নম্বরটা হবে স্যার। তাহলে হচ্ছে 4। আর 3 কে এই 6 কে আমরা 3 দ্বারা ভাগ করব, তাহলে এটা ভ্যালু হচ্ছে 2। তাহলে মিনিমাম যেটা এটাই আমার হবে পিভট রো। তাহলে এটা হচ্ছে আমার পিভট রো। পিভট রো এর এই ভ্যালুটাকে, এই যে এইটাকে আমরা বলতেছি পিভট নাম্বার। পিভট রো এর এই ভ্যালুটাকে আমরা বলতেছি পিভট নাম্বার। তাহলে এরপরে ইটারেশন 2 তে আমার কি কাজ হবে? তার মানে বোঝা যাচ্ছে এখন x5 টা হবে লিভিং ভেরিয়েবল আর x1 টা হবে এন্টারিং ভেরিয়েবল। তাহলে x1 এর জায়গায়, এই x5 এর জায়গায় এরপর হচ্ছে x1 বসবে। আর এই তো, এখন তাহলে x1 এর রোটা আমরা কিভাবে পারবো? এই x1 এর এখন যে রো যেটা ছিল, x5 এর যে রো ছিল, সেই রোটাকে আমরা এই পিভট নাম্বার দ্বারা ডিভাইড করব। তাহলে 3 কে 3 দ্বারা ডিভাইড করলে 1, 0 কে 3 দ্বারা ডিভাইড করলে 0, 0 কে 0 দ্বারা ডিভাইড করলে 0, -1 কে 3 দ্বারা ডিভাইড করলে -1/3, 1 কে ডিভাইড করলে 1/3, 6 কে 3 দ্বারা ডিভাইড করলে 2। তাহলে হচ্ছে এই দেখো, পিভট নাম্বার ছিল 3, পিভট নাম্বার ছিল 3, 3 কে 3 দ্বারা ভাগ করলে 1, 0 কে এই 0 0 কে 3 দ্বারা ভাগ করলে 0 0, -1 কে 3 দ্বারা ভাগ করলে -1/3, 1 কে 3 দ্বারা ভাগ করলে 1/3, 6 কে 3 দ্বারা ভাগ করলে 2। এই লাইন বুঝতে পারছো সবাই? এখন পিভট কলাম যেটা ছিল, এই যে তার মানে x1 এর এইটাকে আমরা 0 বানাইতে হবে। তাহলে 0 বানাইতে হলে কি করতে হবে দেখো, এটা তো এখন 1 আছে, এই যে নতুন যে এই রোটা, নতুন এই রোতে আমার এখানে কোএফিসিয়েন্ট 1 আছে, আর এখানে ছিল -3। তাহলে -3 কে যদি আমার 0 করতে হয়, তাহলে কি করতে হবে? ইকুয়েশন 3 নিউ, এইটাকে আমার 3 দ্বারা মাল্টিপ্লাই করে যোগ করতে হবে ইকুয়েশন 0 প্রিভিয়াস। তাহলে ইকুয়েশন 0 প্রিভিয়াস এর সাথে এই যে জেড এর যে ইকুয়েশন 0 প্রিভিয়াস, এই ইকুয়েশন, এই রো এর সাথে আমার নতুন যে ইকুয়েশন 3 পাচ্ছি, সেই 3 কে নতুন ইকুয়েশন 3 নিউ, এইটাকে 3 দ্বারা মাল্টিপ্লাই করে যে যোগ করি, তাহলে আমরা জেড এর রোটা পাবো। এখন x3 আর x2 এর জন্য আমাকে কিভাবে করতে হবে দেখো, এটা কি বলছিলাম? ইকুয়েশন, তাহলে 1 প্রিভিয়াস, এখান থেকে মাইনাস করতে হবে। দেখো পিভট কলামে ইকুয়েশন 1 প্রিভিয়াস, তাহলে এখানে এই ভ্যালুটা হচ্ছে 1। তাহলে ইকুয়েশন 1 প্রিভিয়াস, এখান থেকে মাইনাস করতে হবে ইকুয়েশন 3 নিউ লিখলাম, এইটাকে গুণ করব হচ্ছে পিভট কলামের ওই ভ্যালুটা দ্বারা। তাহলে পিভট কলামের এই ভ্যালুটা কত আছে? 1 আছে, এই ভ্যালুটা 1 আছে, তাহলে ইনটু 1, এভাবে করে এটা করব। একইভাবে ইকুয়েশন 2 প্রিভিয়াস মাইনাস ইকুয়েশন 3 নিউ ইনটু মাইনাস করব পিভট কলামের ভ্যালু দ্বারা। এখানে পিভট কলামের ভ্যালু হচ্ছে ইকুয়েশন 2 এর জন্য 0, তাহলে 0 দ্বারা গুণ করে
ইকুয়েশন 2 প্রিভিয়াস দিয়ে মাইনাস করতেছি। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার দেখো, এই 0 দ্বারা গুণ করে মাইনাস করলে তো একই জিনিস থাকবে, তার মানে x2 এর রোটা একই থাকতেছে। এই যে এটা 0, এটা 0, এইটা 1, এইটা 1, এটা 0, এইটা 0, এটা হাফ, এটা হাফ, এটা 0, এটা 0, এটা 6, এটা 6, আগের একই রকম থাকতেছে। x3 এরটা কিভাবে চেঞ্জ হচ্ছে? এই যে ইকুয়েশন 3 নিউকে 1 দ্বারা মাল্টিপ্লাই করতেছি। কেন? এই যে পিভট কলামের এই ভ্যালুটা 1, তাহলে 1 দ্বারা মাল্টিপ্লাই করতেছি, মানে এখানে যা আছে তাই। এই নতুন পিভট মানে নতুন ইটারেশনের যে রোটা সেটা যা আছে তাই। এইটা কি এখন মাইনাস করব প্রিভিয়াস ইটারেশনের ইকুয়েশন 1 থেকে। তাহলে এই 1 থেকে মাইনাস করব 1, তাহলে হয়ে যাচ্ছে 0। 0 থেকে মাইনাস করব 0, তাহলে থাকতেছে 0। 1 থেকে মাইনাস করব 0, তাহলে থাকতেছে 1। 0 থেকে মাইনাস করব -1/3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে +1/3। 0 থেকে মাইনাস করব 1/3, হয়ে যাচ্ছে -1/3। 4 থেকে মাইনাস করব 2, 4 থেকে 2 মাইনাস করলে হয়ে যাচ্ছে 2। বোঝা যাচ্ছে? এখন তাহলে এখন যে সলিউশনটা আসছে, এই সলিউশনটা এখন অপটিমাম কিনা। অপটিমামটা টেস্ট করব কি, যে আমার z এর ইকুয়েশনে নন বেসিক ভেরিয়েবল যেগুলো থাকবে, এই যে x3, x2, x1, এই তিনটাতে বেসিক ভেরিয়েবল। তাহলে নন বেসিক ভেরিয়েবল হচ্ছে x4 আর x5। নন বেসিক ভেরিয়েবল গুলো যদি নেগেটিভ থাকে তাহলে ইটারেশন আর করতে হবে। নন বেসিক ভেরিয়েবল গুলো যদি পজিটিভ চলে আসে সবগুলা, তাহলে আমার ওখানে ইটারেশন শেষ। যেহেতু এখানে নন বেসিক ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট 3/2 আর 1, তার মানে দুইটাই পজিটিভ, তার মানে z এর ভ্যালু 36, এটি হচ্ছে অপটিমাম ভ্যালু। তাহলে এটা হচ্ছে সিমপ্লেক্স মেথড টেবুলার ফর্মে সলভ করার নিয়ম আর কি। তাহলে কোনো কোশ্চেন আছে কিনা?